প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ। এদিকে শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না, দ্য উইককে ফখরুল। আরও জানিয়ে দেব, সরকারের কাছে আসতে হবে না, সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে, জানিয়েছে প্রধান উপদেষ্টা। এবার ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম চালু। সর্বশেষ জানিয়ে দেব, গুরুতর আহত 474 জন জুলাই যোদ্ধার গ্রেজেট প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা ও কর্মীরা। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন তারা। যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম প্রথম আলোকে বলেন, বিকেল থেকে 1-2 জন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে জড়ো হন। এক পর্যায়ে 15-20 জন মিলে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। ওসমান হাদির স্ত্রী তাদের সঙ্গে আছেন। তারা জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত চেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছেন। জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করতে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কথা জানানো হয় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে জাতিসংঘের তদন্তের বিষয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে আশ্বাসের দাবি জানানো হয়। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা 8 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, হাদি হত্যার বিচারের দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছে না। এই হত্যা কাঠামোর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করতে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মাধ্যমে জাতিসংঘের কাছে আমরা সেই আহ্বান জানাচ্ছি যাতে তারা এই হত্যার তদন্তভার গ্রহণ করে। কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার কাছে এই দাবি পৌঁছাতে না পেরে যমুনার সামনে এসে অবস্থান নিয়েছি। শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না, দ্য উইককে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না। ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও তিনি কোনো স্থায়ী বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। ভারতে ইংরেজি সাময়িক দ্য উইক এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা একটি সময় পর্যন্ত একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হলেও দীর্ঘমেয়াদে তিনি আর প্রাসঙ্গিক থাকবেন না। তার মতে, শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করে ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন, যা দেশের রাজনীতিতে সংকট তৈরি করেছে। তবে এই সংকট অতিক্রম করেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটাই হওয়া উচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে। তিনি বলেন, প্রায় 15 বছর ধরে জনগণ প্রকৃত ভোটার অধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে 18 থেকে 30 বছর বয়সী একটি বড় অংশের তরুণ ভোটার কখনো স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনকে ঘিরে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। তার ভাষায়, নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সরকারের দিক থেকেও ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। প্রচারের সময়
সময় তিনি বিচ্ছিন্ন সমস্যা থাকলেও তা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে না বলে তিনি মনে করেন। জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গত 15 বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি বাম ও ডান উভয় ধারার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল। মোট 20 থেকে 24টি দল সেই আন্দোলনে যুক্ত ছিল। তিনি জানান, বিএনপির ঘোষিত 31 দফা সংস্কার এজেন্ডার ভিত্তিতে সরকার গঠন হবে এবং কেবল আন্দোলনের শরিক দলগুলোই ঐক্য সরকারের অংশ হিসেবে বিবেচনা করা হবে। জামাতে ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জামাতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই এবং ভবিষ্যৎ জাতীয় ঐক্য সরকারকেও দলটির অন্তর্ভুক্ত হবে না। ছাত্রদের উদ্যোগে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির সঙ্গে জোট না হওয়ার কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, আসন বন্টন নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি জানান, নতুন প্রতীক নিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন হওয়ায় বিএনপি নিজেদের প্রার্থীদের নিয়েই আত্মবিশ্বাসী ছিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন, তবে দলের পক্ষ থেকে অংশগ্রহণ না করার নির্দেশ এসেছে। তার মতে আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে না। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে অন্তত 1 কোটি তরুণের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কৃষিখাতের উন্নয়ন, বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদে সীমাবদ্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সরকারের কাছে আসতে হবে না, সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে। প্রধান উপদেষ্টা, সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এবং নাগরিক সেবার পদ্ধতি এমনভাবে দক্ষ করতে হবে যাতে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঝুলে না থাকে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, নাগরিক কোনো ব্যক্তির কাছে যাবে না, সরকারের কাছে যাবে না, সরকারের সার্ভিস পৌঁছে যাবে নাগরিকের কাছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় তার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট বা জিআইইউ। এ সময় এক বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সার্ভিসে, সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না। এটা আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এমনভাবে ব্যবস্থাপনা দক্ষতা গড়ে তুলতে হবে যাতে স্বয়ংক্রিয়ভাবেই যে কোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। এ রুম থেকে ওই রুমে ফাইল যেন ঝুলে না থাকে। প্রযুক্তি ব্যবহার করতে হবে, এজন্য যা যা প্রশিক্ষণ প্রয়োজন সেটার ব্যবস্থা করতে হবে। আমাদের লক্ষ্য একটাই, নাগরিক কোনো ব্যক্তির কাছে যাবে না, সরকারের কাছে যাবে না, সরকারের সার্ভিস পৌঁছে যাবে নাগরিকের কাছে। তিনি বলেন, দেখা যায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে, ভবন আছে, কিন্তু দক্ষ কর্মকর্তা কর্মচারী নেই। প্রশিক্ষিত পদ্ধতি, শিক্ষার বিষয় পুরনো আমলের আপ টু ডেট না, সেজন্য প্রশিক্ষণ হচ্ছে না। প্রশিক্ষণ হলেও কিন্তু কোনো ফল চোখে দেখা যাচ্ছে না। এ ব্যবস্থার মধ্যে প্রযুক্তি আনতে হবে। প্রশিক্ষণ কয়বার হলো, কে কত নাম্বার পেল সেটা দিয়ে তাকে মূল্যায়ন করতে হবে। ভালো নাম্বার পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকলে তাকে ইনসেনটিভ দিতে হবে যাতে সে উৎসাহ পায়। তিনি আরও বলেন, গদবাদা ট্রেনিং না, প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং। একজন এক একটি সমস্যা সমাধানে দক্ষ, যে যেটাতে দক্ষ তার কাছে বাকিরা শিখে নেবে। আমাদের ভালো ভালো ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। প্রতিষ্ঠানের মধ্যেও র্যাঙ্কিং করতে হবে। প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকবে। বেসরকারি কর্মকর্তা কর্মচারীরও এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য যেতে পারবে। ভালো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে তারা যেন গর্ববোধ করতে পারে। বৈঠকে কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে এটাই প্রথম এ ধরনের উদ্যোগ হওয়ায় মানদণ্ড ও সূচক নির্ধারণ ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। এ কারণে লার্নিং বাই ডুইং পদ্ধতি অনুসরণ করে কার্যক্রমটি পরিচালিত হয়েছে। প্রতিবেদনটিতে প্রণয়নে বিভিন্ন দেশের উত্তম চর্চা ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করা হয়েছে। এ কার্যক্রম সম্পাদনের জন্য একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি এবং নীতি সিদ্ধান্তের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। সব অংশীজনের মতামতের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে প্রতিষ্ঠানসমূহের সমস্যা উত্তরণ ও গুণগত মান বৃদ্ধির জন্য পর্যায়ভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, গত 10 সেপ্টেম্বর জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নির্দেশনা আলোকে জিআইইউ এই মূল্যায়ন কার্যক্রম শুরু করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহায়তায় প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন
নেতৃত্বাধীন 5টি প্রতিষ্ঠান বিপিএটিসি, বিসিএস, প্রশাসন একাডেমি, ব্যায়াম ফাউন্ডেশন, নাডা ও এনএপিডির উপর এই মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধির কৌশল ও বিদ্যমান সমস্যা উত্তরণের সুপারিশমালা প্রদান করা হয়েছে। প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম চালু। ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক। এই নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। আইভ্যাক সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর 12টায় নতুন সিস্টেমে সাইন আপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা 6টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলা হয়। নতুন নিয়ম অনুযায়ী বর্তমানে 8 ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে। নতুন ব্যবস্থায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা 6টা থেকে পাওয়া যাবে। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ওই দিন বিকেল 5:30টার মধ্যে সাইন আপ সম্পূর্ণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। এর আগে আইভ্যাক এক নোটিশে জানায়, গত বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যার লিঙ্ক অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী রোববার ও পরবর্তী তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে। আইভ্যাক আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সাইন আপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে। সাইন আপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। ইমেল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন শেষে সাইন আপ সম্পন্ন করতে হবে। সাইন আপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। লগ ইনের পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা 6টায় স্লট চালু হলে পুনরায় লগ ইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে। প্রয়োজনে স্লট একবার পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। গুরুতর আহত 474 জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ। জুলাই গণঅভ্যুত্থান 2024-এ গুরুতর আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অংশ হিসেবে পূর্বনির্ধারিত ক্যাটাগরিতে আরও শতাধিক আহতকে আনুষ্ঠানিকভাবে জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 অধ্যাদেশ নং 30/2025 এর 11(4) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতা বলে জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধাদের পূর্বনির্ধারিত ক্যাটাগরিতে জুলাই যোদ্ধা গেজেট সরকার নিম্নোক্তভাবে প্রকাশ করিল। যথাশ্রেণী ক, গুরুতর আহত। এতে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই আদেশ জারি করা হয়েছে এবং গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হয়েছে।